ক্যামেরার শব্দ আসছে কামারা থেকে। ক্যামেরা এখন একজন ক্যামেরাম্যান একজন অ্যাসিস্ট্যান্ট হলেই চলে যায়, যেখানে আগে অন্তত কতজন লাগতো? 5 জন মিনিমাম থাকতো একটা ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা এখন এমন অবস্থা হয়েছে যে আমি মার্কেট থেকে ক্যামেরা নিয়ে বাসায় ফেরার পরপরই শুনি মডেল চেঞ্জ হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিজুয়াল আর্টের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আল মাসুম সবুজ। আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওগ্রাফির একাল এবং সেকাল, এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলবেন প্রায় 2 যুগ যাবৎ এই চিত্রগ্রহণ পেশায় যিনি নিয়োজিত আছেন, তোয়েব রহমান। তোয়েব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি তো প্রায় 2 যুগ, অনেক দিন, অনেক বছর, প্রায় 2 যুগ আপনি এই পেশাতে নিয়োজিত আছেন। আপনার যখন শুরুর দিকটা ছিল, শুরুতে আপনারা যে প্রযুক্তি পেয়েছেন এবং এখনকার যে প্রযুক্তিটি, এই দুইয়ের ভেতরে আসলে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। এটা বলতে গেলে আসলে ক্যামেরার শুরুর দিকটা একটু বলি। অবশ্যই। প্রথমে শুরু হলো পিন হোল ক্যামেরা দিয়ে। পিন হোল ক্যামেরা, পিনের মতো ছিদ্র থাকবে এবং হোল মানে ছিদ্র এবং একটা রুম থাকবে, মানে কামরা। ক্যামেরার শব্দ আসছে কামারা থেকে। কামারা ল্যাটিন শব্দ, এই কামারা থেকে ক্যামেরার শব্দের উৎপত্তি। আচ্ছা, তারপরে এই অবস্কিউরা হচ্ছে অন্ধকার। অন্ধকার ঘর মানে ক্যামেরা হচ্ছে অন্ধকার ঘর। আচ্ছা, অন্ধকার ঘর, এই ক্যামেরা মোটাই চাইনিজ দার্শনিক, তারপরে হাইতি, তারপর দা ভিঞ্চি, এরা সবাই এই ক্যামেরা ইউজ করে তখন ছবি আঁকতো। তারপরে এলো লেন্সের বিষয়, ফটোগ্রাফি ক্যামেরা, স্টিল ক্যামেরা যেগুলো আমরা বলি। তারপরে আসলো মুভি আসার পরে 16 মিলিমিটার, 35 মিলিমিটার, 8 মিলিমিটার, এই ক্যামেরাগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। তারপরে আসলো টেলিভিশন ক্যামেরা। হ্যাঁ, টেলিভিশন ক্যামেরা এলো তখন মানে এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। টেলিভিশন ক্যামেরা এলে ইউমেটিক আসলো। ইউমেটিকের বিষয়টা ছিল একটা হেড থাকবে, হেড ক্যামেরাম্যানের কাছে থাকবে। আচ্ছা। আর রেকর্ডিং সিস্টেম থাকবে ইঞ্জিনিয়ারের কাছে আলাদা। ইঞ্জিনিয়ার মনিটর দেখে রেকর্ড চাপ দিবে, অ্যাকশন বলবে ক্যামেরাম্যান। এখানে ইঞ্জিনিয়ার ক্যামেরা রেকর্ড বাটন চাপ দিবে এবং রেকর্ড হবে। মানে আলাদা একজন রেকর্ড করার জন্য আলাদা একজন মানুষ নিয়োজিত থাকতো। এখনকার যেমন আমরা এক ক্যামেরাতে রেকর্ড করতে পারছি। এই যে লোক বল, এই যে অনেকগুলো লোক লাগছে, তারপরে এর ক্যাসেট লাগছে, ক্যাসেট প্লেয়ার, ক্যাসেটের দরকার হচ্ছে, টিউব যেটার মধ্যে থাকে। হ্যাঁ, এখন আমি একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, আমি ক্যামেরা নিয়ে রওনা হয়েছি, আর ক্যাসেটগুলো আবার একজন অ্যাসিস্ট্যান্টকে দিয়েছি যে তুমি বাস স্ট্যান্ডে চলে যাও। এখন সে দোকান থেকে ক্যাসেট নিয়ে যাবে। এখন সে আনফর্চুনেটলি সে ফেল করছে। আমি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি, হ্যাঁ চলে গেছি, আর ও ক্যাসেট নিয়ে যেতে পারেনি। কি মুশকিল! এই যে ক্যাসেট আলাদা হওয়া এবং ক্যামেরা আলাদা হওয়ার কারণে এটা হয়েছে। তো এই একটা জটিলতা আছে প্রযুক্তিতে, বিভিন্ন রকম টুলসের প্রযুক্তি প্রবলেম। সেটা হচ্ছে যে আমরা একটা ট্রেন নিলাম, একটা ট্রেনে 7 জন লোক লাগে সেই ট্রেনটাকে টানতে লাগতো। হ্যাঁ, সেই ট্রেনটাকে নেমে ওঠা নামা করা, তার উপরে 2 জন ক্যামেরার লোক থাকে, একজন ক্যামেরাম্যান, একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এই থাকে। তো দেখা গেল কি এদের যখন ট্রেনটা নামাচ্ছে তখন একটা জাক লাগে, যেটা এডিটিংয়ে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, আবার যখন উঠাচ্ছে তখন একটা জাক লাগে। হ্যাঁ, তারপরে যতটা সম্ভব তারা খুব স্মুথলি এটা ইউজ করে। এইটা গেল। তারপরে এখন প্রযুক্তিতে যোগ হলো রিমোট ট্রেন যোগ হলে শটগুলো স্মুথ হলো। তারপরে গিম্বেল আসলো, ড্রোন আসলো,
মানে প্রযুক্তির কত ডেভেলপ হয়ে প্রযুক্তিটা কত কাছে চলে আসলো। যেমন ক্যামেরা এখন একজন ক্যামেরাম্যান একজন অ্যাসিস্ট্যান্ট হলেই চলে যায়, যেখানে আগে অন্তত কতজন লাগতো? 5 জন মিনিমাম থাকতো একটা ক্যামেরা। হ্যাঁ, একটা ক্যামেরা। এখন এখন দুজন, একজন এটা ইয়েতে বসিয়ে দিয়ে তারপরে সে যে বুমটা ধরলো নাটকের শুটিংয়ে। আর নিউজে তো আসলে লাগছে না। হ্যাঁ, তখন এসব নিউজ এগুলো এরকম ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ। আবার পিন হোল ক্যামেরাটা কিন্তু এখন চলে আসছে, এটা কিন্তু পিছনে পড়ে নেই। পিন হোল ক্যামেরাটা দিয়ে এখন মোবাইলে শ্যুট হচ্ছে এবং সেটা ক্যামেরার থেকে কোনো অংশে কম না, অনেক ভালো শ্যুট হচ্ছে। একজন চিত্রগ্রাহক হিসেবে আপনি যখন রেকর্ড বাটনটাকে পুশ করছেন, এই পুশ করার পূর্ব মুহূর্তে আপনি আসলে স্ক্রিনে কোন কোন জিনিসগুলো পর্যবেক্ষণ করেন? ঠিক রেকর্ড বাটনটি পুশ করার আগে আপনি কি পর্যবেক্ষণ করেন স্ক্রিনে? আমি ভিউ ফাইন্ডারে প্রথমে দেখি যে আমার সাবজেক্টটা কি, সাবজেক্টটা ঠিক আছে কিনা, সাবজেক্টের রুম ঠিক আছে কিনা। রুম মানে কি? রুম মানে ফাঁকা জায়গা, মানে বেসিক যে রুমের যে এগুলো আছে, কম্পোজিশনের কথা বলছেন। হেডরুম, চিন রুম, লুক রুম, এগুলো আমি খেয়াল করি। তারপরে আমি দেখি অবজেক্টটা কি, সাবজেক্ট মানে অবজেক্টের কোথায় দাঁড়াবে, তার পজিশনটা কি হবে। তারপরে দেখি লাইটটা কি হবে, মানে কোন ধরনের লাইট ইউজ করব, ব্যাক লাইট আছে কিনা, তারপরে কি লাইট আছে কিনা, বিভিন্ন লাইটের বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করি। এরপরে দেখি কালার। আচ্ছা, যেহেতু কালার এসছে 1700 সালের দিকে মুভিতে কালার আসছে। এখনকার দিনে তো একটা বিষয় বোধহয় কালারের দিকটা না দেখলেও চলে, কারণ এখন তো অনেকে র ফরম্যাটে শুট করছে, তখন তো কালার করছে এডিটিং এর সময়। না, কালার করছে, কিন্তু আমার একটা বেসিক জিনিস দেখে শুট করা উচিত। আচ্ছা, কালারের কম্বিনেশনটা কি হচ্ছে, জি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি গ্রিন হচ্ছে নাকি ডার্ক হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, এগুলো একটু দেখে নেওয়া ভালো, তাতে সাবজেক্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ, এইসব বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করি এবং তারপরে শুটিং করি। এরপর কি লাইট ফোকাস? হ্যাঁ, লাইট ফোকাস তো দেখতেই হয়। হ্যাঁ, ফোকাসটা দেখে নিতে হয়। এর সঙ্গে অডিওটা কেমন গুরুত্বপূর্ণ? অডিও অবশ্যই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট মানে আমার সাবজেক্ট কি কথা বলছে, এটা যদি আমি প্রপারলি না নেই তাহলে তো আমার শুটিংটা মানে ঠিক হলো না। অবশ্য ফিল্ম বা বড় কোনো ইয়েতে অডিও দেখার জন্য আলাদা লোক দরকার হয়, তার হেডফোন দিয়ে সে দেখে। এটা ক্যামেরাম্যান খুব একটা না দেখলেও চলে। আপনি তো দেখার বিষয় আছে। অনেক নাটকের চিত্রায়ন আপনি করেছেন, তো আপনারা যখন নাটকে শুটিং করতে যান, এর আগে আপনাদের কি কোনো প্রস্তুতি থাকে? নাটকের শুটিং আগে প্রস্তুতি তো থাকবেই। নাটক শুট করার আগে ডিরেক্টরের সঙ্গে একটা আলোচনা হয়। অনেক সময় আমরা লোকেশন দেখতে যাই একসঙ্গে। হ্যাঁ, লোকেশন পছন্দ হলো কি না, লোকেশন দেখে পছন্দ করে তখন আমরা মানে চিত্রনাট্যটা হাতে নিই। আচ্ছা, শর্ট ডিভিশনটা ডিরেক্টর আমাকে দেয়, তখন আমরা শর্ট ডিভিশন দেখে শুটিংটা করি। এই শর্ট ডিভিশনটা আসলে কি? শর্ট ডিভিশন হচ্ছে সংক্ষেপে ভাগ করা। প্রত্যেকটা দৃশ্যায়নের আগে প্রত্যেকটা শর্ট ভাগ করে নেওয়া, মানে হচ্ছে যে আমি কি শুট করছি, মানে কিভাবে শুট করছি, এর একটা কল্পচিত্র তৈরি করে নেওয়া। মানে এটা কল্পনায় কি অবস্থা, আমি হ্যাঁ একটা সাবজেক্ট আসবে, রোমেলা রওনা দিল, বারান্দা থেকে নেমে কুয়ার পাশে এলো, এই শটগুলো কিভাবে হলো, একটা মাস্টার শটে, তারপর একটা শট প্যান শট, মানে সে প্যান করে এলো। হ্যাঁ, এইগুলো লেখা হয়। মানে স্ক্রিপ্টে যে চরিত্রগুলোর যে অ্যাক্টিভিটিস এবং সংলাপ যেটা থাকে, সেই সংলাপটা কোন শটটাতে ধারণ করা হবে, হ্যাঁ, সেটাকেই বলছেন শর্ট ডিভিশন। মানে কিভাবে শুটিংটা হবে তার একটা ডিভিশন করে নেওয়া, এটা হচ্ছে শর্ট ডিভিশন। এখন নতুন যারা এই পেশায় আসতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের কি প্রথমে শিখে কোন কোন বিষয় ধারণা রাখা উচিত বলে মনে করেন? এখন যে বিষয়টা হয়েছে, এখন তো আসলে সবার হাতে হাতে ক্যামেরা, মোবাইল ফোন মানে ক্যামেরা। হ্যাঁ, তারপরে ছোটোখাটো ক্যামেরা এখন এমন অবস্থা হয়েছে যে আমি মার্কেট থেকে ক্যামেরা নিয়ে বাসায় ফেরার পরপরই শুনি মডেল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যে অবস্থা হয়েছে, এই প্রফেশনে
প্রফেশনটা এখন এভারেজ হয়ে গেছে। আগে যে অ্যারিস্টোক্রেসি ছিল, যে মানে কি বলবো, যে প্রফেশনের যে একটা ছিল, সেটা এখন নাই। আচ্ছা, এখন এভারেজ প্রফেশন, মানে যে কেউ একটা ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারে, যে কেউ একটা কিছু কন্টেন্ট তৈরি করতে পারে। এখন টেলিভিশনের পরোয়া নেই, যে কেউ একটা ক্যামেরা নিয়ে শুটিং করতে পারে, যে কেউ মোবাইল দিয়ে শ্যুট করতে, মোবাইল দিয়ে এখন ফিল্ম শ্যুট করা হয়। এই নবীনদের প্রতি আপনার আসলে পরামর্শটা কি থাকবে? নবীনদের প্রতি পরামর্শ যতই যাই করুক, শুটিংটা একটু শিখে শুটিং করা উচিত। আচ্ছা, মানে বেসিকটা জেনে শ্যুট করা উচিত। হ্যাঁ, নতুনদের প্রতি এটাই পরামর্শ যে তুমি কিছুটা হলে প্রশিক্ষণ নাও। আমাদের দেশে প্রশিক্ষণটা খুব অ্যাভেলেবেল না। আমাদের দেশে গুরুর কাছে গুরু শিষ্যের মতো একটা ট্রেনিং থাকে। হ্যাঁ, যে গুরুর কাছে শিখে শিখে, কিন্তু এটা একটা প্রতিষ্ঠান থাকা উচিত যেখানে শিখবে ক্যামেরা কি, ক্যামেরার। এখন কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আবার প্রযুক্তির কারণে তো খুব বেশি না, সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি না। ভালো কোনো প্রশিক্ষণ নিতে গেলে আমাদের পাশের দেশ ভারতে যেতে হয়, মিনিমাম প্রশিক্ষণের জন্য পুনায় যেতে হয়। কলকাতায় এখন আছে, সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট আছে, সেখানে যেতে হয়। ওইরকম মানে পরিপূর্ণ, একটু পরিপূর্ণ হতে গেলে। জি জি। আর তা না হলে তো হলিউডে যেতে হয়, ফিল্ম ইনস্টিটিউটে, হ্যাঁ, এইসব জায়গায় যেতে হয়। কিন্তু আমাদের মূলত এই গুরুমুখী বিদ্যার মতো গুরুর কাছে শিখেও এটা সম্ভব করা। এভাবে কিছু শিখে তারপরে আমার মনে হয় যে প্রফেশনে আসা উচিত। তার সাথে যে প্রফেশনে হোক, টেলিভিশনে চাকরি করুক আর কন্টেন্ট তৈরি করুক, এইভাবে একটু মানে প্রশিক্ষণ নিয়ে এটা করা উচিত আমি মনে করি। জিতু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকে আসার জন্য, কথা বলার জন্য। আশা করি আজকের এই আলোচনা থেকে অনেকেই সমৃদ্ধ হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এই বাংলা ভিশনের এই অনুষ্ঠানটি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ বাংলা ভিশনের কাছে এবং আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সংক্রান্ত যে কোনো আপনার প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবারও কোনো না কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।